ডিভোর্সের পেপারে সই করতে গিয়ে ঝিল আর নিজের মনের আবেগ ধরে রাখতে পারল না। শেষমেশ সাক্ষ্যকে সে নিজের মনের সব কথা বলেই দিল। সাক্ষ্য যখন ঝিলকে লয়ারের কাছে নিয়ে যাচ্ছিল, গাড়ির মধ্যে সাক্ষ্য আবারও তার মনের কথা বলতে শুরু করে, যা শুনে ঝিল আর নিজের আবেগ ধরে রাখতে পারে না। সে অঝরে কাঁদতে থাকে। ঝিলকে এভাবে কাঁদতে দেখে সাক্ষ্য ভীষণ ভয় পেয়ে যায়। সে বলে ওঠে, কি হয়েছে ঝিল, তুমি এভাবে কাঁদছ কেন? প্লিজ বলো আমাকে। তখন কান্না ভেজা চোখে ঝিল সাক্ষ্যর দিকে তাকাতেই সাক্ষ্য যেন ঝিলের মনের সব কথা বুঝে ফেলল। সে আর দেরি করল না, গাড়ি নিয়ে সোজাসুজি চলে গেল হসপিটালে, নিজের কেবিন রুমে। সেখানে ঝিল বারবার সাক্ষ্যকে প্রশ্ন করতে থাকলে সাক্ষ্য হঠাৎ জোর করেই ঝিলকে বুকে জড়িয়ে ধরল। তারপর গভীর কণ্ঠে বলে উঠল, সত্যি করে বলো তো ঝিল, তুমি কি সত্যি আমাকে ভালোবাসো না? ব্যাস, তখন ঝিল আর নিজেকে আটকে রাখতে পারল না। নিজের সবটুকু আবেগ দিয়ে সাক্ষ্যকে সে নিজের মনের কথা বলে দিল। আজকের পর্বে আপনারা দেখতে পাবেন ঝিলের মা ঝিলের জন্য দুধ নিয়ে এসেছে, আর এতক্ষণ ঝিলের দিদি বলেনি খেয়ে নে। তখন ঝিল বলেন, না আমি খাবো না। তখন ঝিলের দিদি বলছে, শোন ঝিল, এই সারাক্ষণ তোর বায়না না ভালো লাগছে না বো। এ খাবো না, সে খাবো না, কখনো জ্বর, কখনো চোখের জল, আর কোনো কিছুই ভালো লাগছে না। তখন ঝিলের মা বলে, এই শোন, তাহলে তুই বলেছিলি কেন যে তুই গান গেয়ে থেকে যাবি? তখন বলে, না মা, আমি আর পারবো না, আমার মনে হচ্ছে না আর পারবো বলে। তখন ঝিলের মা বলে, এই কেন রে পারবি না গো? ওই ছেলেটা তোকে রেখে চলে গেছে বলে? আর তোকে কবে বা ধরে রেখেছিল, আর তুই বা ওকে যেতে দিলি কেন? যদি বেশি বাড়াবাড়ি করিস তাহলে কিন্তু আমি ওই বাড়িতে গিয়ে ওকে সব কিছু বলে দেব। তখন ঝিল বলে, না মা, তোমার পায়ে পড়ছি, তুমি বলো না প্লিজ। তখন বলে, আমি তো তোর বাবাদের মতো না, সারাক্ষণ যে তোদেরকে রেখে আমি চলে যাব। একদিক থেকে ভালোই হয়েছে, ও চলে গেছে তো, না হলে তো মিনুকার সঙ্গে যেসব ঘোষ্টামি করে বেড়াচ্ছিল, আমার চোখের সামনে আমার সহ্য হচ্ছিল না। তখন ঝিল বলে, ঠিকই বলেছ মা, আমাদের জীবনটা না এরকমই গো, গরিব আমরা মানুষ তাই। তখন ওর দিদি বলে, না রে বোন, দেখ ওই বাড়িতে তোর মেজো মামিটা আছে, কীরকম হয়ে থাকে? ও তো বড় মস্ত বড় বাড়িতে থাকে, তারপরও কি ওর মনে অশান্তি নাই? ছোট আন্টিকে নিয়ে কত অশান্তি বল। তাই বলছি, ভালো থাকার হলে আমরা ছোট্ট ঘরে বস্তিতেও ভালো থাকব, আর না হলে থাকতে পারব না। ঠিক তখনই আবারও দিদি বলে, জানিস ঝিল, একটা কথা বলা হয়নি, আমার না ওর সঙ্গে দেখা হয়েছিল। তখন ঝিল বলে, ওর সঙ্গে? কার সঙ্গে? তো সুমনের সঙ্গে। তখন ওর মা আসার বলে, দেখি কি বলল? তো কে বা বলবে, আমার মনে হচ্ছিল ও আমার সঙ্গে দেখা করতে এসেছিল। তখন ঝিলের মা বলে, শোনো মিলি, একটা কথা বলি, তুমি যথেষ্ট কাজে ব্যস্ত আছো আর মন দিয়ে কাজ করছো, সেটাই তুমি এগিয়ে নিয়ে চলো, আর একটু বাড়ানোর চেষ্টা করো। তুমি আবার ওর কাছে ফিরে যাবে, সেটা কিন্তু তুমি ভেবো না। যাওয়ার পরে কি করবে? তোমাকে মারবে, ধরবে, আমাকে ডাকাডাকি করবে, এসব করবে। আর তাছাড়া তোমার বোন যখন তোমাকে নিজে এখান গিয়ে এনেছে, তখন তোমাকে ওখানে যাওয়ার কোনো দরকার নেই। তখন ঝিল যায় ওর দিদির কাছে আর বলে, দিদি, এত কিছু করেছে সুমনদা তোর সঙ্গে, তারপরেও তো তুই তোর সংসার না করার ইচ্ছেটা তুই মেরে ফেলতে পারিসনি, পেরেছিস বল একবার? তখন বলে, না রে, সংসার করার ইচ্ছে বলে না, আমাদের মেয়েদের জীবনটা না খুব এরকমই রে, সংসার করতে ওদের খুব ভালো লাগে। একবার যদি সংসারের মায়ায় জড়িয়ে যায় তাহলে সেখান থেকে কিছুতেই বেরিয়ে আসতে পারে না গো। যেমন তুই দেখ, একদিন হলেও তো তুই সংসার করেছিস নাকি? আমাদের মাকে দেখ, আমাদের বাবা এত কষ্ট দেয়, তারপরেও কি আমার মা আমার বাবাকে ছেড়ে চলে আসতে পেরেছে? তখন ওর মা বলে, না, আমি শুধুমাত্র তোমাদের জন্যই যাইনি গো। তখনও দিদি বলে, না মা, তুমি তো পারতে আমাদের দুই বোনকে নিয়ে এখান থেকে চলে যেতে, পারতে না? কিন্তু তবুও তুমি যাওনি, বাবাকে ছেড়ে তুমি এ সংসারটা করতে চেয়েছ, তাই তুমি যাওনি গো, আমি খুব ভালো করে জানি। তখন বলে, জানিস ঝিল, সেরকম কোনো কথা না। হ্যাঁ, আমাদের জীবনটা যেভাবে যাচ্ছে সেভাবেই কেটে যাচ্ছে, আমরা খুব ভালো থাকব দেখিস। তখন ঝিল বলে, দেখিস আমরা খুব ভালো থাকব। হ্যাঁ, আমি কিন্তু এর জন্য চোখের জল ফেলি না ওর জন্যে, আমার শরীরটা ভালো নেই তো, তাই কখনো কখনো চোখের জলটা এমনি এমনি বেরিয়ে আসে। তখনও দিদি বলে, শোন, আমরা না দুজন মায়ের পেটের বোন, হ্যাঁ, তাই কখন তোর কষ্ট হয়, কিসের জন্য তুই কান্নাকাটি করিস, এটা বুঝার ক্ষমতা আমার আছে, তাই আমাকে আর মিথ্যে কথা বলতে হবে না রে বুদ্ধু, আমি সব কিছু বুঝি। তখনও হাসে একটু করে। আর তখন ওর মা বলে, ঠিক আছে, আমি চলে যাচ্ছি। ঠিক তখনই দেখে যে কি ফোন করে সাক্ষ্য, আর ঝিল তখন ফোনটা দেখে যে ডাক্তারবাবু ফোন করেছে। তখন ঝিল ফোনটা নিয়ে ওর মাকে দেখায়। তখন ওর মা বলে, দেখো কেন ফোনটা করেছে। তারপরই ফোনটা ধরতে বলে, সেখান থেকে ঝিল, দিদি আর ঝিলের মা ঘর থেকে বেরিয়ে চলে যায়। তখন ঝিল ফোনটা ধরলে সাক্ষ্য বলে, গুড মর্নিং, ভালো আছো তো? হ্যাঁ, ভালো আছি। তখন বলে,
তুমি যেটা চেয়েছিলে সেটা কিন্তু আজকেই হয়ে যাবে। তখন ঝিল বলে, আমি কোনটা চেয়েছিলাম? ওই যে আমাদের ডিভোর্সটা, তুমি চেয়েছিলে তো নাকি? তাই বলছি আজকে দুপুরবেলাতে যেতে হবে কোর্টে, তোমার কি সময় আছে? তখন ঝিল বলে, হ্যাঁ হ্যাঁ আছে সময়, তাহলে তুমি রেডি থাকো, তোমাকে আমি আনতে চলে যাব। তখন বলে, আনতে আসার আবার কি আছে, আমি একাই চলে যাব। তখন সাক্ষ্য বলে, তুমি তো আর চিনো না জায়গাটা, তাই তোমাকে গিয়ে আমি নিয়ে আসব, আজকেও অন্তত দিনটা। আরেকটা কথা বলি তোমাকে, হ্যাঁ, তুমি তোমার বয়ফ্রেন্ডকে নিয়ে যেতে পারো, এসব বলে। অন্যদিকে দেখা যায় সাক্ষর মা এই কথাগুলো সব চুপি চুপি শোনে আর বলে যে ঠিক আছে ঠাকুর, তোমাকে আজ ভক্তি ভরে পুজো করেছি বলেই তুমি তোমার ভক্তের কথা শুনেছ। আজ অনেক বড় ঝড় একটা মাথা থেকে গেল। ও বলেছিল কাল ডিভোর্সের কথাটা, কিন্তু আমার মন থেকে আমি বিশ্বাস করেছিলাম না, কিন্তু আজ সেটা আমি মন থেকেও বিশ্বাস করে নিলাম। যেটা বলেছে সেটা কিন্তু ঠিক ভালোর জন্যই বলে। তখন সাক্ষ্য বলে, তাহলে কিন্তু মনে রাখবে, আমরা কিন্তু 12টার সময় যাব, তুমি চাইলে তোমার বয়ফ্রেন্ডকে নিয়ে যেতে পারো, যদি বা খারাপ ভাবে তাই। তখন ঝিল বলে, দরকার নাই, কারণ আমার বয়ফ্রেন্ড আমাকে বিশ্বাস করে। তখন সাক্ষ্য বলে, হ্যাঁ, ভালোবাসা তো বিশ্বাসের প্রতিই থাকে, তবুও বলছি যে ইচ্ছে থাকলে তুমি নিয়ে যেতে পারো। তখন ঝিল বলে, দরকার নাই, আমি ঠিক টাইমে চলে যাব, আপনি চলে আসবেন তাহলেই হবে। তখন বলে, ঠিক আছে, ফোনটা তাহলে রাখছি, আমাকে এখন নার্সিংহোম যেতে হবে। তখন ঝিল আবারও বলে, শোনো না, তুমি ওই যে নার্সিংহোমে যাওয়ার আগে যেসব জ্যাকফ্রুট নাকি সব খাও, সেগুলো খেয়েছ? তখন সাক্ষ্য বলে, আমি নার্সিংহোম যাওয়ার আগে কিন্তু অনেক কিছু করতাম ঝিল, তোমাকে নিজের হাতে আমি খাবার বেড়ে নিয়ে যেতাম তোমাকে, তুমি কি সেটা ভুলে গেছ? তখন বলে, না, আমি কিছুই ভুলিনি গো, তাহলে যে শুধু ওই কথাটাই বলছো? শোনো, তুমি তাহলে আমাদের ডিভোর্সটা হয়ে গেলে তাড়াতাড়ি বিয়েটা করে নিও। আর তখন ঝিল বলে, তুমিও তাহলে তাড়াতাড়ি বিয়েটা সেরে নিও। তখন সাক্ষ্য বলে, হ্যাঁ, কালকে আমি বাড়িতে জানিয়ে দিয়েছি বিয়ের কথাটা, মাকে যে চৌধুরীদের বাড়িতে আজকে যাবে। তখন বলে, ও আচ্ছা, ঠিক আছে, তাহলে তো খুব ভালোই হলো, যখন বিয়েটাও তুমি বলে দিয়েছ বাড়িতে, তো হ্যাঁ, বাড়ির লোকও আমাকে জিজ্ঞাসা করল তাই। তখন সাক্ষ্য বলে যে আমি এখন তোমাকে যতটাই বলি না কেন, তুমি তোমার নিজের মনের মতো করেই কিন্তু সবটাই ভাববে, তাই আমার কোনো কিছু বলার প্রয়োজন আছে বলে মনে করছি না গো। তখন ঝিল বলে যে না, ভাবার কি আছে? তখন বলে, হ্যাঁ, আমি জানি ভাবার আছে, এই যে তুমি কথাটা বললে যে চৌধুরীকে বিয়ে করার কথা আমি বাড়িতে জানালাম, তুমি বললে যে কেন আগে থেকে কি জানতো না বিয়ে করবেন তা, কিন্তু সত্যি বলছি, এটাই কিন্তু সত্যি যে না, আগে থেকে জানতো না। ঠিক তখন ফোনটাও রেখে দিলে সাক্ষর মা সেখানে আসে আর বলে, বাবা নাও, তুমি খেয়ে নাও। তখন সাক্ষ্য বলে, এখানে নিয়ে আসার কি আছে, নিচে গিয়ে তো খেয়ে নিতে পারতাম। তখন বলে, হ্যাঁ, দেখলাম তো, কাল নিচে গিয়ে কতগুলা খেলে, আর কার সঙ্গে কথা বলছিলে এতক্ষণ ধরে? তখন সাক্ষ্য বলে, ঝিলের সঙ্গে। তো কি বিষয়? তো আমাদের ডিভোর্সটা নিয়ে। তখন সাক্ষর মা বলে, যাক, তাও একটা ভালো কাজ হতে চলেছে সব খারাপ কাজের মধ্যে, আর একটা ভালো কাজও কিন্তু খুব তাড়াতাড়ি সেরে ফেলতে হবে। তখন সাক্ষ্য বলে, আর একটা ভালো কাজ বা কি? তো চৌধুরীদের বাড়িতে যতই হোক ফর্ম্যালিটির সাহায্য তো নিয়ে তো যেতে হবে, ওর বাবা মার সঙ্গে একবার কথা বলতে নাকি? তখন সাক্ষ্য বলে, ঠিক আছে, তোমরা যেটা ভালো বুঝো তোমরা সেটাই করো। তখনও বলে, ঠিক আছে, আমি যাব। তো তুমি কোথায় যাচ্ছ এখন? তো ওকে নিয়ে আজকে 12টার সময়তে কোর্টে যাব, তার আগে এখন নার্সিংহোম যাচ্ছি, তো তোমার সঙ্গে কাউকে নিয়ে যাবে না তো? না, কাউকে দরকার না, আমি একাই বেড়ে যাব, বলে দুটো ফল নিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। আর তখন সাক্ষর মা বলে, এটা চৌধুরীকে জানাতেই হবে, যাতে চৌধুরী ওদেরকে ফলো করে। অন্যদিকে দেখা যায় যে ঝিলের দিদি আর ঝিলের মা ঝিলকে এগোতে এসেছে, আর বস্তির সব মেয়েরা বলে, ঝিল কোথায় যাচ্ছে গো? তখন ঝিলের মা কিছু বলতে গেলেই ঝিল বারণ করে দেয়, মা, দিদি, ওদিকে এখন কিচ্ছু বলতে হবে না। তখন ওরা বলে, কেন? ওরা তো একদিন জানতে পারবে, যখন পারবে তখন পারবে, আগে আমরা সইটা সবকিছু কাজটা সেরে তো আসি, তারপর এনে তো বলবো। তখন বলে, কোথায় যাচ্ছিস রে ঝিল? তখন ঝিল বলে, কেন, তোমরা কোথাও গেলে কি আমি তোমাদেরকে জনে জনে জিজ্ঞাসা করে বেড়াই যে কোথায় যাচ্ছি তা? ঠিক তখনই ঝিল এই গাড়ি দেখে, আর তখন বলে, ওই দেখ, তোর বর তোকে নিতে এসেছে। আর তখন ওর বন্ধুরাও আসে, আর এসে বলে, আমাদেরকেও বলবি না? তখন বলে, না, তোদেরকে কেন বলতে যাব, তো আমাদেরকেও সঙ্গে নিয়ে যাবি না? তো না, আগে তো যেখানে যেতিস সেখানে আমরাই যেতাম সঙ্গে তোর, সে কারণেই বললাম কিন্তু। তখন ঝিল বলে, কারণ আগে কেউ আমার সঙ্গে যেত না তাই তোরা যেতিস, এখন তো আমার বর যায় নাকি, আর বর তো চলে এসেছে, তাই আমার বরের সঙ্গেই যাব, তাই তোদের যাওয়ার কোনো প্রয়োজন নাই। তখন ওর বন্ধুরা বলে, তোর তো শরীরটা অসুস্থ, তাই বললাম, তো এভাবে কথাটা বলার কি আছে?
তখন ঝিলের মা বলে, তোমরা কিছু মনে করো না গো, ওর শরীরটা তো খারাপ, সেই কারণে এরকম করে বলছে। ঠিক তখন সেখানে সাক্ষ্য এসে গাড়িটা থামায়, আর গাড়ি থেকে নেমে তখন ঝিলকে বলে, চলো ঝিল। তখন ঝিলকে এসে গেটটা খুলে দিলে বসতে বললে ঝিল বলে, আমি পিছনে বসব। তখন সাক্ষ্য বলে, তুমি যদি পিছে বসো তাহলে মনে হবে আমি তোমার ড্রাইভার, তাতে তোমার যদি মনে হয় পিছে বসবে তাহলে বসো। তখন ঝিল বলে, না না ঠিক আছে, সামনেই বসছি। তখন ঝিল সামনে বসে পড়লে ওর মা এসে বলে, ঝিল জলের বোতলটা নিয়েছিস? তো না গো মা, নেয়া হয়নি, কিন্তু ওখানে গিয়ে একটা কিনে নেব, তুমি চিন্তা করো না। তখন সাক্ষ্য বলে, আসছি। তখন ওরা বলল, তখন সাক্ষ্য যেতে গেলে ওর বন্ধুরা বলে, বাব্বা আজ তো আমাদের সঙ্গে একটা কথাও বলছেন না গো, বড়লোক বলে নাকি? তখন সাক্ষ্য বলে, এখানে বড়লোক গরিবের কি আছে? আজকের পর্বটা কেমন হয়েছে? ভালো লাগলে কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন।